বিকেলের সময় ছিল। বাড়ির উঠোনে হালকা হাওয়া চলছিল। সামনে নিমগাছটি ধীরে ধীরে দুলছিল। গোমতীজি বাড়ির বারান্দায় সোফায় বসে এক হাত দিয়ে নিজের মাথা টিপছিলেন। তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। সারা দিনের ক্লান্তি মুখে পরিষ্কার ফুটে উঠছিল। তখনই ভেতর থেকে দরজা খুলল। হেমন্ত ব্যাগ হাতে নিয়ে বাইরে বেরোল। পেছনে পেছনে মঞ্জু ছিল, এক হাতে ছোট সিম্মি আর অন্য হাতে মিন্টুর হাত ধরে। গোমতীজির কপালে ভাঁজ গভীর হল। তিনি কিছুটা সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, ওরে, এই ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছিস বাবা? হেমন্ত কিছু বলতে যাওয়ার আগেই মঞ্জুর তীক্ষ্ণ গলা শোনা গেল, এই তো, বেরোতে না বেরোতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল। আমি আগেই আপনাকে বলেছিলাম যে পেছনের গলি দিয়ে চলি, অন্তত ওনার এই টোকাতাকি থেকে তো বাঁচা যেত, কিন্তু আপনি কোথায় শোনেন? গোমতীজি পুত্রবধূর কথায় কান না দিয়ে কিছুটা শান্ত গলায় নিজের ছেলেকে আবার জিজ্ঞেস করলেন, কিছু না বলে এই অসময় হঠাৎ কোথায় যাচ্ছিস হেমন্ত? সব ঠিক আছে তো? হেমন্ত মায়ের দিকে তাকালো। কিছু বলতে গিয়েও নজর নামিয়ে নিল। ধীরে ধীরে বলল, মা, মঞ্জুকে ওর বাপের বাড়ি ছাড়তে যাচ্ছি কিছুদিনের জন্য। গোমতীজি আরও চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ বাচ্চারাও সাথে, কিছু হয়েছে নাকি? মঞ্জু একটা দীর্ঘশ্বাস ফেলে তমতমে গলায় বলল, মাজি, আমি ঘর ছেড়ে পালাচ্ছি না, শুধু বাপের বাড়ি যাচ্ছি। এখন সব কথায় টোকাতাকি, সব কিছুতে বাধা দেওয়া, এসব আর সহ্য হয় না। কদিন শান্তিতে থাকব নিজের মায়ের বাড়ি। গোমতীজি হেমন্তের দিকে তাকালেন, যেন বলতে চাইছেন, অন্তত তুই তো কিছু বোঝাতাস। কিন্তু হেমন্ত তখনও চুপ ছিল। মঞ্জু সিম্মিকে কোলে শক্ত করে ধরল আর রাগে বলল, এখন চলুন তো, কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সামনে পুরো কাহিনী শোনাতে হবে? বাচ্চাদের ওদের দিদিমার সাথে দেখা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। গোমতীজি সিম্মির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। মিন্টুর দিকে তাকালেন, কিন্তু বাচ্চাদের মাসুম চোখেও দিদিমার বাড়ি যাওয়ার উত্তেজনা দেখা যাচ্ছিল। হেমন্ত ব্যাগ তুলে নিল, আর কিছু না বলে মঞ্জু ও বাচ্চাদের সাথে বাইরে বেরিয়ে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ হল। গোমতীজি ওখানেই সোফায় বসে রইলেন। মঞ্জু বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরোতেই যেন বাড়িতে একটা নিস্তব্ধতা নেমে এলো। গোমতীজি একবার দরজার দিকে তাকালেন, তারপর সোজা রান্নাঘরে চলে গেলেন। গ্যাসে ডাল আগে থেকেই সেদ্ধ হচ্ছিল, পাশে সবজিও তৈরি ছিল, আলু, শিমলা মরিচ আর সাথে বুন্দির রায়তাও। তিনি ধীরে ধীরে রুগী বেলতে শুরু করলেন। শাড়ির আঁচল কোমরে গোজা ছিল। মুখে কোনো ক্লান্তি বা অভিযোগ ছিল না, শুরু বছরের পর বছর ধরে একটা অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই বাইরে থেকে টলমল পায়ের আওয়াজ পাওয়া গেল। বারান্দায় ওনার স্বামী রামনাথজি এলেন। চোখ লাল, টালমাটাল চাল আর মুখ দিয়ে মদের কড়া গন্ধ আসছিল। ওনার হাঁটাচলা বলে দিচ্ছিল যে আজ আবার তিনি প্রচুর মদ খেয়েছেন, এবং এটা কোনো নতুন কথা ছিল না। গোমতীজি দরজার দিকে একবার নজর দিলেন, আর তারপর নিজের কাজে মন দিলেন। রামনাথজির অবস্থা দেখে ওনার কোনো অবাক হবার বা রাগ করার কিছু হল না। তিনি ভাবলেশীনভাবে সোজা গলায় বললেন, খাবার দেব? হয়ে গেছে। কিন্তু রামনাথজি জবাবে তাই করলেন যা তিনি প্রায়ই করতেন, গালিগালাজের বন্যা বইয়ে দিলেন। রামনাথজির আগে তাকালেন, আর কিছু না ভেবেই গালি দিয়ে বললেন, এখন আমাকে জিজ্ঞেস করে খাবার দিবি? সারাদিন দোকানে তোর বাপ আমার রক্ত চষে, আর তুই এখানে রানী সেজে বসে আছিস? গোমতীজি চুপ রইলেন, যেন প্রতিটি শব্দ আগে শতবার শুনেছেন। তিনি কোনো উত্তর না দিয়ে একটি স্টিলের থালায় দুটি রুটি রাখলেন, এক বাটিতে ডাল, সবজি আর রায়তা বেড়ে টেবিলে রেখে দিলেন। রামনাথজি থালার দিকে তাকিয়েই রাগে ফেটে পড়লেন, আর গালি বকতে বকতে বললেন, এই ডাল আর সবজি তোর বাপকে গিয়ে খাওয়া, এই আবর্জনা আমাকে কি জানোয়ার ভেবে খাওয়াচ্ছিস তুই? তারপর থালাটি তুলে তাতে থুতু দিলেন এবং পুরো শক্তি দিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলেন। থালাটি মাটিতে আছড়ে পড়ল, ডাল ছড়িয়ে গেল, রুটি দেয়াল পর্যন্ত পৌঁছে গেল, আর রায়তার ছিটে চৌকাঠে ছড়িয়ে পড়ল। গোমতীজি ওখানেই দাঁড়িয়ে রইলেন, না কিছু বললেন, না নড়লেন, শুধু শাড়ির আঁচল দিয়ে ধীরে ধীরে কপাল মুছলেন, যেন ওটা ঘাম বা কোনো দুঃখ, যা এখন আর কোনো তফাত গড়ে দেয় না। রামনাথজি গালি বিড়বিড় করতে করতে ঘরের ভেতরে চলে গেলেন, আর বিছানায় পড়তেই ওনার নাক ডাকার শব্দ শোনা যেতে লাগল, যেন কিছুই হয়নি। অন্যদিকে উঠোনে ছড়ানো থালা, ছড়িয়ে থাকা ডাল, দেয়ালে লেপটে থাকা রায়তা আর দুমড়ে মুচড়ে পড়ে থাকা রুটিগুলো অপমানের এক নীরব কাহিনী বলছিল, যা কাউকে বলা যায় না। গোমতীজি চুপচাপ মাটিতে বসে পড়লেন। হাতে একটি কাপড় ছিল, ওটা দিয়েই ধীরে ধীরে ডাল মুছতে লাগলেন, রায়তা গুছিয়ে নিলেন, রুটিগুলো তুলে থালায় রাখলেন। মুখে কোনো রেখা ছিল না, কিন্তু চোখগুলো ক্লান্ত দেখাচ্ছিল। তখনই পায়ের আওয়াজ পাওয়া গেল।
কৈলাস ভেতরে এলো। সে মাকে মাটিতে বসে থাকতে দেখল। আঁচলে শাড়ি সামলে হাত দিয়ে পড়ে থাকা ডাল গোছাচ্ছেন। সামনে মাটিতে ছড়িয়ে থাকা খাবার, আর কিছুটা দূরে ঘরে নিজের বাবাকে মদ্যপ অবস্থায় শুয়ে থাকতে দেখে কৈলাসের চোখের রাগ ঠিকরে বেরোল। সে সোজা মায়ের কাছে এলো আর গর্জে উঠে বলল, মা, অনেক হয়েছে, আর কতদিন এভাবে সহ্য করবে? কিছু বলো না কেন? গোমতীজি ঘাড় তুললেন, কিন্তু গলায় সেই পুরনো স্থিরতা ছিল। ধীরে ধীরে বললেন, ছাড় না বাবা, ওনার কথায় কান দিলে প্রতিদিন বিষ হয়ে যাবে। আর তোর বাবা তো নতুন কিছু করছেন না। এসব সইতে সইতে ৩০ বছর হয়ে গেল, এখন তো অভ্যাস হয়ে গেছে। কৈলাসের মুঠি শক্ত হয়ে গেল। মা, একদিন আমার রাগ যদি চরমে ওঠে না, তবে ওনাকে দেখাবো পুরুষত্ব কাকে বলে। গোমতীজি ঝট করে ওর কথা থামিয়ে দিয়ে বললেন, খবরদার, ভুলেও এমন কিছু করবি না। যাই হোক, উনি তোর বাবা। মদ খেয়ে ওনার জ্ঞান থাকে না, আর আমাদের বললে কি আর বদলাবে? উল্টো ঘরের শান্তিই চলে যাবে। গোমতীজি এ কথা বলে মুখে এক ক্লান্ত হাসি আনলেন, যেন জীবনের সাথে আপোষ করা তিনি শিখে নিয়েছেন। তারপর ধীরে বললেন, চল, এখন হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। কৈলাস কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। ওনার মুখের ভাঁজে দুঃখ লুকিয়েছিল না, কিন্তু গলা তখনও সোজা ও স্থির ছিল। গোমতীজি রান্নাঘরের দিকে ঘুরতেই পেছন থেকে কৈলাস ডাক দিল, মা, এক থালাতেই নিয়ে এসো, আজ আমরা দুজনে একসাথে বসে খাব। গোমতীজির পা থেমে গেল। পিঠ ওর দিকে ছিল, কিন্তু মুখে এক হালকা হাসি ছড়িয়ে পড়ল। একজন মায়ের সেই হাসি, যা সব কিছু সহ্য করার পরও ছেলের ভালোবাসা পেয়ে আবার জেগে ওঠে। গোমতীজি এক থালাতেই খাবার বেড়ে নিয়ে এলেন। সেদিন মা ছেলে সেই থালাতেই একসাথে বসে ভালোবাসা দিয়ে খাবার খেলেন, আর খেতে খেতে মনের অনেক কথা ভাগ করে নিলেন। কিছু মুহূর্ত গোমতীজির জন্য যেন সারাদিনের ক্লান্তি আর সব দুঃখের ওপর মলম হয়ে গেল। ভোর ৫টা বাজছিল। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু গোমতীজি উঠে পড়েছিলেন। উঠোনে ঝাড়ু দিয়ে তিনি তুলসীতলায় প্রদীপ রাখতে রাখতে বললেন, হে ভগবান, আজকের দিনটা যেন শান্তিতে কাটে। কিছুক্ষণ পর ভেতর থেকে রামনাথজির গলা শোনা গেল, চা হচ্ছে নাকি? গোমতীজি হাসি মুখে বললেন, হ্যাঁ গো, চায়ের সাথে আপনার জলখাবারও তৈরি করছি। তিনি রান্নাঘরে তাড়াতাড়ি নিজের স্বামী রামনাথজির জন্য জলখাবার তৈরি করছিলেন। তাওয়া গরম হচ্ছিল, পরোটার জন্য আটা বেলা হয়ে গিয়েছিল, চাও তৈরি ছিল, আর গ্যাসের পাশে একটি বাটিতে আলুর ভুজিয়া রাখা ছিল। কৈলাস তখনও নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখনই দরজায় টোকা পড়ল। রামনাথজি ঘর থেকে বেরিয়ে দরজা খুললেন। সামনে হেমন্ত দাঁড়িয়েছিল। ওকে দেখেই রামনাথজির ভুরু কুচকে গেল। চোখ মদে তখনও অর্ধেক ফোলা, হয়তো রাতের মদের ঘোর পুরোপুরি নামেনি। হেমন্তের দিকে তাকিয়ে বললেন, এসে গেল জরুর গোলাম। রামনাথজি টিটকিরে গিয়ে বললেন। হেমন্ত কিছু বলল না, সে অভ্যস্ত ছিল। সে জানত যে বাবার কথার উত্তর দেওয়ার মানে হল সকাল সকাল বাড়িতে ঝগড়া হওয়া। সে যেন শুনতেই পায়নি এমন ভান করে চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর গোমতীজিকে বলল, মা, আমার জন্য জলখাবার বানিয়ে দিও। গোমতীজি ওর দিকে তাকালেন, কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই পেছন থেকে রামনাথজি আবার বিড়বিড় করলেন, কি রে, তোর শ্বশুরবাড়ির লোকেরা কি চা জলখাবার না খাইয়েই তোকে তাড়িয়ে দিল, নাকি ওখানেও তোর কথা শোনার মতো কেউ বাকি নেই? হেমন্ত আবার চুপ করে রইল। তারপর কিছুক্ষণ পর ধীরে বলল, মা, আমাকে অফিস তাড়াতাড়ি যেতে হবে, লাঞ্চটাও একটু তাড়াতাড়ি গুছিয়ে দিও। গোমতীজি কিছু না বলে মাথা নাড়লেন, আর তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিলেন। তিনি তাওয়ায় ২টি পরোটা বানিয়ে দিলেন, একটি নিজের স্বামীর জন্যে আর দ্বিতীয়টি হেমন্তের জন্যে। চা ফুটে গিয়েছিল, হালকা সুগন্ধ পুরো উঠোনে ছড়িয়ে পড়ছিল। পেছন থেকে রামনাথজি তখনও বিড়বিড় করছিলেন, তোর মতো ছেলেরাই বাপের নাক কাটিয়েছে, নিজের বউকে কবজায় রাখতে পারিস না আর বড় বড় কথা বলিস। হেমন্ত তখনও শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের মায়ের দিকে তাকিয়ে রইল, যেন মায়ের নীরবতায় সব উত্তর ছিল। গোমতীজি চুপচাপ হেমন্তের জন্যে থালায় পরোটা, ভুজিয়া আর চা রেখে দিলেন। তারপর বললেন, যা বাবা, নিজের ঘরে গিয়ে আগে জলখাবার খেয়ে নে, তারপর টিফিনও প্যাক করে দিচ্ছি। হেমন্ত থালা তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল। সে খেতে শুরু করল, কিন্তু মন শান্ত ছিল না। রামনাথজি সোফায় বসে চা খেতে খেতে খবরের কাগজ দেখতে লাগলেন, কিন্তু রাগে পাতা উল্টাতে উল্টাতে মাঝে মধ্যে কিছু না কিছু বিড়বিড় করছিলেন। তারপর কাগজ একপাশে রাখলেন, চায়ের শেষ চুমুক দিলেন আর উঠে দাঁড়ালেন। ঘরের উঠোনের সাথে লাগানো সেই ঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে ওনার মুদি দোকান চলত। দোকানটি বাড়ির সাথেই ছিল। তার একটি দরজা ভেতরের উঠোনে খুলত আর অন্যটি বাইরের রাস্তার দিকে। রোজকার মতো কাউকে না দেখে দরজা খুলে সোজা দোকানে গিয়ে বসলেন। গোমতীজি জানলা দিয়ে উকি মেরে দেখলেন। তিনি নিজের টুলে বসে পড়েছেন আর ক্যাশবক্স থেকে কিছু কাগজ বের করছেন। ওনার যাওয়া, বসা, বিড়বিড় করা সব একটা রুটিন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই হেমন্ত অফিসের জন্য বেরিয়ে গেল।
দরজায় খিল পড়ল, আর বাড়িতে এক গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। এখন বাড়িতে শুধু গোমতীজিই ছিলেন, কিন্তু একা হয়েও যেন পুরো বাড়িটি ওনার নিঃশ্বাসেই চলছিল। বয়স হলেও ওনার হাতের গতি তখনও এমন ছিল যে চাইলে ৫০ জনের খাবারও একা বানিয়ে দিতে পারতেন। হেমন্ত আর রামনাথজি বেরিয়ে যেতেই তিনি আঁচল শক্ত করে নিলেন, আর এক মুহূর্ত না থেমে বাকি কাজগুলোতে লেগে পড়লেন। ঝাড়ু মোছা, কাপড় ভাঁজ করা, বাসন মাজা, সব কিছু একে একে সামলে নিলেন। ঘরের প্রতিটি কোণ থেকে যেন ওনাকে ডাক আসছিল, আর তিনি অক্লান্তভাবে সেখানে পৌঁছে যাচ্ছিলেন। কাজ করতে করতে কখন সকাল ৯:৩০ বেজে গেল তিনি নিজেও বুঝতে পারলেন না। তখনই ভেতরের ঘরের দরজা খোলার শব্দ হল। কৈলাস ঘুম থেকে জেগে উঠেছিল। ঘুমন্ত চোখ, আলুথালু চুল, আর মুখে তখনও ঘুমের রেশ। সে সোজা উঠোনের দিকে এলো, আর ওখানেই সোফায় বসে পড়ল। গোমতীজি পেছন ফিরে তাকাতেই হালকা হাসলেন। উঠেছিস বাবা? যা, হাত মুখ ধুয়ে নে, আমি চা বসাচ্ছি। কৈলাস ধীরে মাথা নাড়ল, তারপর চুলে হাত বোলাতে বোলাতে বাথরুমের দিকে চলে গেল। গোমতীজি এখন রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে গ্যাসে চায়ের জল বসালেন, আর সাথে দুটি পরোটাও তৈরি করতে লাগলেন। মনে মনে ভাবছিলেন, যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ ভুজিয়াটাও গরম করে দিই, ও ঠান্ডা জিনিস তো পছন্দ করে না। গোমতীজি পরোটা আর ভুজিয়ার প্লেট তৈরি করলেন। তারপর চায়ের দুটি কাপ নিয়ে বারান্দার দিকে এলেন। কৈলাস সোফায় বসে ওনার অপেক্ষা করছিল। তিনি হাসি মুখে কাছে এলেন, একটি কাপ কৈলাসকে দিলেন, আর নিজেও ওর পাশে বসলেন। মা ছেলে এখন একসাথে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন। সকালের নিস্তব্ধতায় শুধু কাপ থেকে ওঠা ধোঁয়া আর হালকা কথোপকথন। পরোটা ঠিক আছে না? কৈলাস বলল, খুব ভালো হয়েছে মা। গোমতীজি হাসলেন। এই কিছু মুহূর্ত যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে দিত। তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। কৈলাস উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই গোমতীজি হাত দিয়ে ওকে থামিয়ে বললেন, তুই আরামে চা খা বাবা, আমি দেখছি কে এসেছে। দরজায় আবার টোকা পড়ল। গোমতীজি চায়ের কাপ একপাশে রেখে মাথার আঁচল ঠিক করলেন, আর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই সামনে নিজের মেয়ে কুসুমকে দাঁড়িয়ে দেখে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলেন। অরে কুসুম, তুই এই সময়? কুসুমের মুখে হালকা ক্লান্তির সাথে সাথে কপালে চিন্তার ভাত ছিল, আর ওনার ঠোঁটে কোনো হাসিও ছিল না। কাঁধে ব্যাগ ঝুলছিল, আর ওড়না অর্ধেক কাঁধ থেকে খসে পড়েছিল। কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ ঘরে ঢুকে পড়ল। চটি খুলে সোজা ভেতরে আস্তে আস্তে কুসুম বলে উঠল, এখন নিজের বাপের বাড়ি আসার আগেও কি আমাকে ঘড়ি দেখতে হবে? গোমতীজি ওর মুখের দিকে ভালো করে তাকালেন। চোখে জল ছিল না, কিন্তু রাগ আর অপমানের আগুন পরিষ্কার দেখা যাচ্ছিল। কি হয়েছে? এত রেগে আছিস কেন তুই? এখন বলবি নাকি এমনই হয়ে থাকবি? গোমতীজি ধীরে কাছে এলেন, আর ওর কাঁধে হাত রাখলেন। কুসুম খিটখিট করে সোফায় বসে পড়ল। কি বলবো মা, তোমার জামাইয়ের ১০,০০০ টাকা চাই, আর পরিষ্কার বলে দিয়েছে যে যদি তোর মা বা ভাই না দেয় তবে এবার আর বাড়ি ফেরিস না। ওদের কাছে আমি শুধু কাজ করার একটা মহিলা, না কোনো সম্মান আছে, না আমার কোনো কথার গুরুত্ব, আর ওপর থেকে টাকাও আমার কাছেই চাই। কুসুমের কথা শুনে গোমতীজির মুখ শুকিয়ে গেল। ঠোঁট দিয়ে আওয়াজ বেরোতেই যাচ্ছিল যে তখনই কৈলাস বলে উঠল, কুসুম, মা কোত্থেকে আনবে এত টাকা? তুই তো জানিসই বাবা একটা পয়সাও ঘরে দেয় না। কৈলাস এখন সোফা থেকে উঠে ওদের কাছে চলে এসেছিল। মুখে রাগ থাকলেও বোনের জন্য চিন্তা ছিল। তারপর একটু থেমে বলল, প্রতিবার তুই এখানেই চলে আসিস মায়ের কাছে, আর মা প্রতিবার কিছু না কিছু জোগাড় করে দেয়, কিন্তু তুই একবারও মায়ের কথা ভাবিস? কৈলাসের কথা শুনে কুসুম নজর ঘুরিয়ে নিল, কিন্তু কিছু বলল না। গোমতীজি পরিবেশ হালকা করার চেষ্টায় বললেন, ঠিক আছে বাবা, তুই জল খা, তারপর ভাবছি কি করা যায়। কিন্তু সেই সময় ওনার মনে এই কথাটিই ঘুরছিল, এখন কি বিক্রি করব, কার কাছে ধার চাইব, যাতে আমার মেয়ে আবার নিজের ঘরে ফিরতে পারে। গোমতীজি কিছুক্ষণ চুপ থেকে শুধু কুসুমের দিকে তাকালেন। ওর চোখ বলছিল যে সে ভেঙে পড়েছে, আর মা এটা খুব ভালোভাবেই বুঝতেন। তিনি চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়ালেন। গ্যাসে চা আবার বসালেন। কৈলাস ওখানেই দাঁড়িয়েছিল, চোখে হালকা রাগ তখনও ছিল। তারপর রান্নাঘরে গিয়ে বলল, মা, তুমি আবার কিছু বিক্রি করার বা ধার আনার কথা ভাবছ না তো? কতবার করবে এসব? গোমতীজি ওর দিকে না তাকিয়ে নিচু স্বরে বললেন, বাবা, আমি মা, নিজের মেয়েকে কাঁদতে আমি দেখতে পারি না। আর তুই কি চাস আমি ওকে খালি হাতে পাঠিয়ে দিই, যাতে শ্বশুরবাড়ির লোক ওকে কষ্ট দেয়? কৈলাস কিছুক্ষণ চুপ রইল, তারপর চেয়ার টেনে বসে পড়ল। মা, একদিন তুমি ক্লান্ত হয়ে যাবে, আর তখন না কোনো কুসুম বুঝবে, না হেমন্ত। সবার তোমার আঁচলের ছায়া চাই,
কিন্তু কেউ দেখে না তোমার পুড়ে যাওয়া মন। গোমতীজি ম্লান হেসে বললেন, মায়ের ক্লান্তি ওনার ঘুমে নেই, ওনার সন্তানদের শান্তিতে কমে যায়। আর যখন সন্তানরা হাসে তখন মা নিজেকে কখনো ক্লান্ত মনে করেন না। চা ফুটে গিয়েছিল। গোমতীজি 3টি কাপ বের করলেন, একটি নিজের জন্য, একটি কৈলাসের জন্য আর একটি কুসুমের জন্য। তারপর ধীরে বললেন, কুসুম, তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমি কিছু ব্যবস্থা করছি। কৈলাস মায়ের দিকে তাকালো, কিন্তু এখন সে চুপ ছিল। কিন্তু গোমতীজি ওর চোখ ওড়ে নিয়েছিল আর বললেন, তোরা চা খা, আমি আসছি। এটুকু বলে তিনি ধীরে নিজের শাড়ির আঁচল ঠিক করলেন, পায়ে চটি গলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। অন্যদিকে কুসুম, যে এতক্ষণ খিটখিট করছিল, ধীরে চায়ের কাপ তুলে নিয়ে খেতে লাগল। মুখে হালকা স্বস্তি ছিল। এখন মা কিছু না কিছু করেই নেবে, এই ভেবে সে কিছুক্ষণ সোফায় আরাম করে বসে রইল। কিন্তু কৈলাসের চোখ তখনও সেই বন্ধ দরজার দিকে টিকেছিল, যেখান দিয়ে কিছুক্ষণ আগেই ওর মা কিছু জোগাড়ের আশায় বেরিয়ে গিয়েছেন, অথবা কোনো পরিচিতের থেকে ধার নিতে, যাতে মেয়ের সংসার বেঁচে যায়। গলিতে সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল, আর এসবের মাঝে গোমতীজি চুপচাপ মাথায় আঁচল দিয়ে নিজের পাড়ার সেই একতলা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, যেখানে শ্যামা কাকি থাকতেন। শ্যামা কাকির বয়স 70-এর কাছাকাছি, কিন্তু বুদ্ধি আর হিসেবে আজও অনেকের চেয়ে সেরা। মহল্লায় সবাই জানত যে তিনি অভাবীদের 5% সুদে টাকা দেন, আর তারপর প্রতি মাসে সুদ উসুল করেন, ধারের অঙ্ক যতই ছোট হোক না কেন। গোমতীজি আলতো করে দরজায় টোকা দিলেন। কে? ভেতর থেকে কয়াদলা আওয়াজ এলো, আমি গোমতী। কিছুক্ষণ পর কাঠের পুরনো দরজা খুলল। শ্যামা কাকি মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। বলো বোন, এত সকাল সকাল? গোমতীজি নিচু স্বরে বললেন। কাকি, 10,000 টাকা দরকার ছিল, প্রয়োজন পড়েছে। শ্যামা কাকি একটি দীর্ঘশ্বাস ফেললেন, দরজার কাছে রাখা চেয়ারে বসলেন আর ইশারায় গোমতীজিকেও বসতে বললেন, এবং বললেন, তো এখন কার জন্য? গোমতীজি নজর নামিয়ে নিলেন। মেয়ে কুসুমের শ্বশুর। গোমতীজি কাঁপা হাতে পেন তুললেন, নাম লিখলেন, তারিখ দিলেন আর সই করে দিলেন। তারপর আঁচল দিয়ে খামটি ঢেকে কোনো শব্দ না করে বাড়ির দিকে ফিরতে লাগলেন। এখন গোমতীজির মুখে সামান্য স্বস্তি ছিল। তিনি মনে মনে বললেন, শুকুর আছে টাকাটা পাওয়া গেল, অন্তত কুসুম এখন নিজের বাড়ি ফিরবে। দরজা হালকা করে খুলল। ঘরের ভেতর তখনও সেই নিস্তব্ধতা ছিল। কুসুম সোফায় বসেছিল আর কৈলাস তখনও পাশের চেয়ারে ভাবনায় ডুবেছিল। গোমতীজিকে দেখেই কুসুম তাড়াতাড়ি উঠে বলল, কোথায় চলে গিয়েছিলে মা? না বলে বেরিয়ে গেলে? গোমতীজি হাসি মুখে আঁচলের খুঁট থেকে সেই পুরনো খামটি বের করলেন, যাতে 10,000 টাকা রাখা ছিল। তারপর কুসুমকে দিয়ে বললেন, এই নে বাবা, যা চেয়েছিলি তা পাওয়া গেছে, এখন যা আর নিজের সংসার সামলা। কুসুমের চোখে জল চিকচিক করে উঠল। সে খামটি নিয়ে একবারও মাথা তুলে মায়ের দিকে তাকাল না, শুধু ব্যাগে রাখল আর বলল, ঠিক আছে, আমি বেরোচ্ছি। এটুকু বলে কুসুম ব্যাগ তুলে চলে গেল। দরজা বন্ধ হল আর ঘর আবার এক গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। কুসুম চলে যাওয়ার পর কৈলাস মায়ের থেকে তাকালো আর নিচু স্বরে বলল, মা, তুমি আবার শ্যামা কাকির থেকে টাকা সুদে নিয়ে এলে? এখন ফেরত দেব কি করে? তুমি জানো আমার কাজও খুব একটা চলছে না, আর বাবার থেকে 1 পয়সারও আশা নেই এই ঘরে। গোমতীজি রান্নাঘরের পাশে দাঁড়িয়েছিলেন, পিতলের গ্লাসে জল ভরছিলেন। কৈলাসের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর সেই শান্ত কিন্তু ভরসা ভরা গলায় বললেন, তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমি কিছু ভেবেছি। কৈলাস অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ভেবেছ মা? গোমতীজি কিছুক্ষণ চুপ রইলেন, মুখে ক্লান্তি ছিল কিন্তু শেষে ভরসা। তারপর হালকা হেসে বললেন, কিছু না, তুই যা, দেরি হয়ে যাচ্ছে তোর। কৈলাস মায়ের চোখের দিকে তাকিয়ে দেখল। ওর মনে হলো মা কিছু লুকাচ্ছেন, কিন্তু সে বেশি জিজ্ঞেস করা ঠিক মনে করল না। হ্যাঁ, এই তো যাচ্ছি বলে সে ধীরে নিজের ফোন জামার পকেটে রাখল, ব্যাগ তুলে দরজার দিকে এগিয়ে গেল। কৈলাস চলে যেতেই গোমতীজি দীর্ঘশ্বাস ফেললেন আর রান্নাঘরের চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। চোখ খোলা ছিল কিন্তু মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। যা আমি ভেবেছি তা কি ঠিক হবে? এই প্রশ্ন এখন ওনার মনে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তিনি আয়নার সামনে গিয়ে ধীরে নিজের চুল আঁচড়ালেন, শাড়ির আঁচল আর কপালের টিপটা একটু ঠিক করলেন। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে সোজা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই হালকা রোদ ওনার মুখে পড়ল, আর ঘরের বাইরে যেখানে ওনার স্বামী রামনাথজির মুদি দোকান ছিল সেখানেই গিয়ে পৌঁছালেন। রামনাথজি চেয়ারে বসেছিলেন, চোখ অর্ধেক মোজা, কাগজ হাতে ছিল। সকালের বিক্রি হয়ে গিয়েছিল আর দোকান এখন জিরিয়ে নিচ্ছিল। গোমতীজি নিচু স্বরে বললেন, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, বাড়ির দিকে একটু নজর রেখো, ঘরে কেউ নেই এই সময়।
রামনাথজি নজর না তুলেই শুধু মাথা নাড়লেন আর তারপর খবরের কাগজের পাতা উল্টাতে লাগলেন। গৌমতীজি এখন আর কিছু না বলে দ্রুত পায়ে সেই দিকে বেরিয়ে গেলেন যেখানে তিনি কিছুদিন আগে কারো সাথে কাজের কথা বলেছিলেন। বাড়িতে তালা দিতে দিতে সুমন যেমনই ঘুরল, সামনে গৌমতীজিকে দেখে কিছুটা চমকে গেল। তারপর হেসে ফেলল। অরে, ভালো হলো গৌমতী মা, আপনি এসে গেছেন। যদি আর 5 মিনিট দেরি করতেন তবে আমি বেরিয়েই যেতাম। গৌমতীজি শাড়ির আঁচল কাঁধে তুলে বললেন, সব তাড়াতাড়ি করতে হলো রে বাবা, তুই তো জানিস বৌমাও বাপের বাড়ি গেছে, ঘরের সব কাজ আমারই ওপর। সুমন তালা বন্ধ করে চাবি নিজের পার্সে রাখল আর বলল, চলুন, যে সময় ঠিক হয়েছিল ঠিক সেই সময়ই পৌঁছে যাব। গৌমতীজি ধীর পায়ে সাথে চলতে শুরু করলেন। কিছুটা ক্লান্ত চাল, কিন্তু মনে এক গম্ভীর আশা ছিল। কারো ওপর ভরসা করে নয়, এবার নিজে কিছু করার সময় ছিল। হাঁটতে হাঁটতে তিনি শাড়ির আঁচল আবার একটু ঠিক করে নিলেন। তারপর সুমনকে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, কাজটা তো ঠিক আছে না বাবা, মানে আমার দ্বারা হবে তো? সুমন হেসে গৌমতীজির দিকে তাকালো আর বলল, গৌমতী মা, আপনাকে কি না আসে? আপনার থেকে তো পুরো মহল্লার লোক পরামর্শ নেয়। এটা তো শুধু হালকা কাজ, আর আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়। গৌমতীজি হালকা হাসির সাথে বললেন, বাবা, তুই যখন বলছিস তখন ভালোই হবে। ওনার মুখে শুধু এক স্থিরতা ছিল, যা শুধু বয়স আর অভিজ্ঞতা থেকে আসে। কিছুক্ষণ পরেই সুমন আর গৌমতীজি সেই জায়গায় পৌঁছে গেলেন। একটি ছোট গেট ছিল, যার ভেতর থেকে এক হালকা খটখট শব্দ আসছিল, যেন জীবন দ্রুত গতিতে চলছে। সুমন দরজায় টোকা দিল। ভেতর থেকে এক অল্প বয়সী মেয়ে দরজা খুলল। ওর মুখে সারল্য আর আপন্নত্ব ছিল। অরে সুমন দিদি, এসে গেছেন আপনি, সে হাসতে হাসতে বলল। তারপর ওর নজর পেছনে দাঁড়িয়ে থাকা গৌমতীজির ওপর পড়ল। হালকা মাথা নিচু করে বলল, আচ্ছা, তো এনি সেই যার কথা আপনি বলছিলেন? সুমন হেসে বলল, হ্যাঁ গো, এনি আমাদের গৌমতী মা। খুব পরিশ্রমী, আর সবচেয়ে বড় কথা, প্রতিটি কাজ দায়িত্ব নিয়ে করেন। সে আদরের সাথে গৌমতীজিকে বলল, ভেতরে আসুন মাজি। আমাদের টিমে এমনই লোকের প্রয়োজন। গোমতীজি ইতস্তত করে এক নজর সুমনের দিকে তাকালেন। সুমন চোখ দিয়ে ইশারা করল, একদম ঘাবড়াবেন না। ভেতরে পা রাখতেই গোমতীজি অবাক হয়ে গেলেন। একটি লম্বা হলঘর ছিল, জায়গায় জায়গায় শতরঞ্জি পাতা ছিল। প্রতিটি শতরঞ্জিতে 3-4 জন মহিলা বসেছিলেন। কোথাও টেডি বিয়ারের কাঠামো রাখা ছিল, কোথাও বড় বড় বস্তায় সাদা তুলো ভরা ছিল। কোথাও কেউ বোতাম লাগাচ্ছিলেন, তো কোথাও কেউ তুলো ভরতে ভরতে হাসাহাসি করছিলেন। জীবন এখানে গুছিয়ে চলছিল, কিন্তু ক্লান্তির মাঝেও আশার আলো ছিল। সুমন গোমতীজিকে এক্ষুনি নিয়ে গিয়ে বসালো। এখানেই বসো গোমতীমা, আমি দিদিকে দিয়ে তোমার নাম লিখিয়ে আনছি। গোমতীজি শতরঞ্জিতে আঁচল ঠিক করে জায়গা করে নিলেন। কিছুটা জড়তা ছিল, কিন্তু মনে সন্তোষও ছিল। সুমন যখন ওনার নাম লিখিয়ে ফিরল, তখন ওর হাতে একটি ছোট টেডি বিয়ারের খোল ছিল, শুধু বাইরের কাপড়, যার ভেতর এখন তুলো ভরতে হবে। নাও গোমতীমা, এখান থেকেই শুরু করো, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, সুমন বলল আর পাশে বসে পড়ল। গোমতীজি সেই অসম্পূর্ণ টেডিটিকে নিজের হাতে তুলে নিলেন। নরম কাপড়টিকে আঙুল দিয়ে বুলিয়ে দেখলেন। তারপর পাশে রাখা তুলোর ব্যাগ থেকে এক মুঠো ভরে সাবধানে ওটার ভেতরে ভরতে লাগলেন। শুরুতে আঙুলগুলো কিছুটা কাঁপল, কখনো কাপড় দুমড়ে গেল, তো কখনো তুলো বাইরে বেরিয়ে এলো। কিন্তু ওনার মুখে কোনো রেখা ছিল না, শুধু চোখে এক দৃঢ়তা ছিল। পাশে বসে থাকা অন্য এক মহিলা, যাকে বেশ অভিজ্ঞ মনে হচ্ছিল, তিনি হাসলেন। এভাবেই জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। হালকা হেসে বলল, অরে, প্রথমবার তো, তাই না? ধীরে ধীরে হাত সেট হয়ে যাবে বোন। তারপর তো দিনে 25 থেকে 30টা টেডি বিয়ারও কম মনে হবে। গোমতীজিও হাসি মুখে মাথা নাড়লেন। সেই মহিলাটি আবার বলল, সবার শুরুটা এখান থেকেই হয়েছে বোনজি। আমরাও আগে এরকমই কাপা হাতে কাজ করতাম। এখন দেখো তুলো কি কষ্টও ভেতরে ভরে নি। 3 মহিলা এক মুহূর্তের জন্য হাসল। তারপর সবার হাত আবার চলতে শুরু করল। ঘড়ির কাঁটা খুব জোরে ছুটছিল। কিন্তু গোমতীজির সময়ের একদমই খেয়াল ছিল না। ওনার আঙ্গুলগুলো এখন একটু জোরে চলতে শুরু করেছিল। প্রতিটা তুলোর আশের সাথে যেন নিজের ফেলে আসা সময়ের শূন্যতাকে ভরছিলেন। হলের ভেতর এখন কাজের গতি কিছুটা বেড়ে গিয়েছিল। প্রত্যেকে নিজের নিজের ভাগের খেলনাগুলোকে সাজাতে ব্যস্ত ছিল। চারদিকে ছড়িয়েছিল সুইঙ্গাল বিয়ার, নীল আর গোলাপি রঙের, কোথাও সবুজ হলুদ হাসি খুশি তোতা, তো কোথাও লাল রঙের ছোট পুতুল, কোথাও সাদা খরগোশ, তো কোথাও বড় বড় চোখের মিষ্টি সব ডগি। প্রতিটা খেলনা যেন বলছে, আমাদের ভালোবাসা দিয়ে ভরে দাও, যাতে কোনো শিশুর হাসি হতে পারি। গোমতীজির নজর একটি হালকা গোলাপি রঙের হাতির উপর পড়ল। ওটার সুর ওপরের দিকে তোলা ছিল, যেন কোনো শিশুকে আদর করতে যাচ্ছে। তিনি হেসে দিলেন, কি কিনা বানিয়ে নেয় আজকের দুনিয়া।
ওনার হাতে এখন একটি ছোট টেডি বিয়ার ছিল, প্রায় 10 ইঞ্চির নরম সুতির তৈরি। এখন পর্যন্ত ওটাতে অর্ধেকের বেশি তুলো ভরা হয়ে গিয়েছিল। তিনি সাবধানে বাকি অংশটুকু ভরলেন, তারপর কিনারাটা ঠিক করে চেপে হালকা করে চাপড় দিলেন। টেডিটা এখন গোলগাল হাসিখুশি দেখাচ্ছিল। সেই সময় ওখানকার সুপারভাইজার, প্রায় ৩৫ বছর বয়সের একজন বুদ্ধিমতী মহিলা সেখানে এলো, আর গোমতীজি সামনে বসল। সে গোমতীজির বানানো টেডিটা দেখল, তারপর হালকা করে হাতে তুলে বলল, বাহ মাজি, আপনি তো প্রথমবারই এত সুন্দর আর সমানভাবে ভরেছেন, না কোথাও বেশি না কম, মনেই হচ্ছে না যে প্রথমবার বানাচ্ছেন। গোমতীজি ওর কথা শুনলেন আর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ওনার চোখে হালকা একটা চমক আর গর্ব ফুটে উঠল এবং ঠোঁটে এক ধীর সত্যিকারের হাসি এলো। সুপারভাইজার টেডিটাকে একপাশে রাখল আর বলল, ঠিক আছে মাজি, তাহলে আপনি কাল থেকে চলে আসবেন, সকাল 10টার মধ্যে সব শুরু হয়ে যায়। কিন্তু গোমতীজি কোনো দ্বিধা না করে হালকাভাবে বললেন, যদি আমি আজ এখন থেকেই শুরু করে নিত। সুপারভাইজার একটু চমকালো, তারপর ওনার চোখে মায়ের মুখটা পড়ার চেষ্টা করতে লাগল। সে বলল, মানে এটাই যে আপনি যদি বলেন তো আমি দুপুর পর্যন্ত আরও কিছু বানিয়ে নিই, এমনিতেও বাড়িতে কেউ নেই, আর খালি বসে থাকার চেয়ে ভালো কিছু উপার্জন করে নিই। গোমতীজি একদম দৃঢ় স্বরে বললেন। সুপারভাইজার এবার হাসল। সে নিজের রেজিস্টারের দিকে ইশারা করে বলল, এখানে টাকার হিসেব খুব পরিষ্কার মাজি, এখানে কোনো মাইনে পাওয়া যায় না। যতগুলো টেডি ভরবেন ততগুলোই টাকা পাবেন। প্রতিটা সাইজের রেট আলাদা, ছোটটা 12 টাকা, মাঝারি 18 টাকা, আর বড় টেডি 25 টাকার। যে যত বানাবে সে তত কামাবে। গোমতীজি মাথা নেড়ে বললেন, খুব ভালো হিসেব, অন্তত পরিশ্রমের দাম তো পাওয়া যায় এখানে। পাশে বসা সুমন ধীরে গোমতীজির পিঠ চাপড়ে দিল আর বলল, চলো তবে আজই হাত চালিয়ে দেখো। গোমতীজি দ্বিতীয় টেডিটা তুললেন, যেটা কিছুটা বড় ছিল। সম্ভবত ওটা 18 টাকায় গোনা হতো। এখন ওনার আঙুলগুলো একটু জোরে চলতে শুরু করেছিল। প্রতিটি তুলোর টুকরোর সাথে সাথে যেন তিনি নিজের ফেলে আসা সময়ের কোনো ভাঙন জুড়ছিলেন। পাশে বসা মহিলারা কখনো হেসে ওনার দিকে তাকিয়ে দেখছিল, কখনো কোনো রসিকতা করছিল, তো কখনো কোনো পুরনো গানের সুর গুনগুন করছিল। কিন্তু গোমতীজি চুপচাপ শুধু কাজে ব্যস্ত রইলেন। 2 ঘন্টার মধ্যেই তিনি 6টি টেডি বিয়ার বানিয়ে ফেলেছিলেন, 3টি ছোট, 2টি মাঝারি আর একটি বড়। সুমন যখন আবার ওনার কাছে এলো আর দেখল তখন অবাক হয়ে গেল। গোমতীমা, এই সবকটা আপনি বানিয়ে নিলেন? গোমতীজি হালকা মাথা নেড়ে বললেন, আরও 2টো দাও, এখন হাত থামছে না। সুপারভাইজার হেসে বলল, মনে হচ্ছে আমাদের সবাইকে তাড়াতাড়ি পেছনে ফেলে দেবেন মাজি। ওরা সবাই হাসতে লাগল, কেউ টেডির কান সেলাই করছিল, কেউ তুলো ভরছিল, আর হাসির একটা হালকা ঢেউ পুরো হলে ছড়িয়ে পড়ল। গোমতী মাও হাসলেন, সম্ভবত অনেক দিন পর এই রকম একটা হাসি, যা মন থেকে বেরিয়েছিল। এখন ওনারও ভালো লাগতে শুরু করেছিল এই মহিলাদের মাঝে বসে কাজ করা, কথা শোনা, নিজের কাহিনী না বলে অন্য কারোর কথা শুনে মন হালকা করা। ওনার সামনে রং বেরঙের টেডি বিয়ার বিছিয়েছিল, লাল, গোলাপি, নীল, হলুদ। প্রতিটা টেডি যেন নিজের এক আলাদা হাসি নিয়ে বসে আছে। তিনি ওগুলোর দিকে এক পলকে তাকিয়ে রইলেন, যেন সেই টেডিগুলো ওনাকে বলছে, থেমো না মা, তুমি ঠিক পথেই আছো। ওনার আঙুলগুলো চলছিল, কিন্তু এখন ক্লান্তি ছিল না, বরং প্রতিটি টেডির সাথে এক আশার আলো যুক্ত হচ্ছিল। 5টা বাজতেই সুপারভাইজার বলল, আজকের জন্য এই পর্যন্তই মাজি, এবার কাল আসবেন। গোমতীজি শাড়ির আঁচল ঠিক করলেন আর সুমনের সাথে বাইরে বেরিয়ে এলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, চলো, ভালোই হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে, অন্তত ছোটখাটো কাজের জন্য কারো কাছে হাত পাততে হবে না। এই ভেবে ওনার পা বাড়ির দিকে আরও একটু জোরে এগোতে লাগল। যেমনই গোমতীজি বাড়ি পৌঁছালেন, কৈলাস মায়ের ক্লান্ত মুখ আর ঘাম দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, মা, কোথায় ছিলে তুমি? শরীর ঠিক আছে তো? গোমতীজি আঁচল দিয়ে কপাল মুছতে মুছতে বললেন, কিছু না বাবা, আজ এক জায়গায় কাজে গিয়েছিলাম। কি কাজে? মা, 2-2টে ছেলে থাকতেও তোমাকে এটা করতে হলো? কৈলাসের গলা চড়ে গেল। লোকে কি বলবে? গোমতীজি বললেন, লোকে তো তখনও বলেছে যখন বোনের বিয়ের জন্য ধার নিয়েছিলাম, এখনও বলবে, কিন্তু ঘর কি করে চলবে সেটা কেউ দেখে না। আমি চাই না কারো সামনে হাত পাততে। নিজের মায়ের কথা শুনে কৈলাস চুপ হয়ে গেল। তারপর গোমতীজি হালকা হাসলেন। এমনিতে মনটা খুব ভালো লাগলো ওখানে। একটা টেডি বিয়ার ফ্যাক্টরি আছে, সব রকম খেলনা তৈরি হয়। আজ আমি প্রথম টেডি ভরলাম, আর প্রশংসাও পেলাম। তারপর একটু থেমে বললেন, আচ্ছা, সবজি এনেছিস নাকি আমাকেই যেতে হবে? হ্যাঁ মা, এনেছি, মটন এনেছি, চিকেন পাওয়া গেল না। ঠিক করেছিস বাবা,
তোর বাবার এমনিতেও চিকেন পছন্দ নয়। সন্ধে ধীরে ধীরে নামতে শুরু করেছিল। গোমতীজি রান্নাঘরে পেঁয়াজ কাটছিলেন। রামনাথজি দোকান থেকে সরাসরি বারান্দার ঘরে এলেন। হাতে সেই পুরনো থলেটা ছিল, যাতে তিনি রোজ নিজের মদের বোতল লুকিয়ে আনতেন। আসতেই সরাসরি সোফায় ধপ করে বসে পড়লেন। কিছুক্ষণ পর থলেতে হাত দিলেন আর মদের বোতল বের করে টেবিলে রাখলেন। গোমতী, ওনার গলায় সেই পুরনো দাপট, সেই রুক্ষতা। গোমতীজি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, আর একটি গ্লাস সাথে সামান্য কিছু শশা আর পেঁয়াজের সালাদ কেটে প্লেটে রেখে দিলেন। রামনাথজি ওটার দিকে একবার তাকালেন আর তারপর চোখ রাঙিয়ে বললেন, জলের বোতল কি তোর বাপ এসে দেবে? গোমতীজি কিছু বললেন না, শুধু ঘুরলেন, ফ্রিজ খুললেন, একটি ঠান্ডা জলের বোতল বের করলেন আর টেবিলে রেখে আবার কিছু না বলে ফিরে গেলেন। কৈলাস নিজের ঘরে ছিল। সে জানত সামনে বসে থাকলে বাবা নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা বলবেন, আর তারপর ওর ধৈর্যের সীমা ভেঙে যাবে। এই জন্য যখনই রামনাথজি বাড়ি আসতেন, কৈলাস হয় নিজের ঘরে চলে যেত অথবা বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত, যাতে মায়ের কোনো কষ্ট না হয়। রাত ৯টা বাজছিল। গোমতীজি দরজায় দাঁড়িয়ে হেমন্তের অপেক্ষা করছিলেন। যেমনই স্কুটির আওয়াজ এলো, তিনি দরজা খুললেন। হেমন্ত সামনে ছিল। ওকে দেখেই গোমতীজি বললেন, আজ দেরি হলো কেন? মা, কাজ বেশি ছিল। যা, হাত মুখ ধুয়ে নে, মাটন বানিয়েছি, গোমতীজি আদরের সাথে বললেন। যেমনই হেমন্ত খেতে বসল, অমনি রামনাথজির গলা ভেসে এলো, এখন কি বাচ্চাদের মধ্যেই আটকে থাকবি? মালিশের জন্য কি তোর বাপ আসবে? গোমতীজি চুপচাপ তেলের শিশি তুলে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। কৈলাস আর হেমন্তও চুপচাপ ওনাকে যেতে দেখতে থাকল। রাত এখন আরও বাড়তে লাগল। গোমতীজি রান্নাঘরের শেষ বাসনটা পরিষ্কার করে ধীরে কৈলাসের ঘরে উঁকি মেরে বললেন, চলায় খেয়ে নে, তোর বাবা ঘুমিয়ে পড়েছেন। কৈলাস মায়ের চোখের দিকে তাকাল, যেন সে জানত যে এই একটি বাক্যের পেছনে কতখানি স্বস্তি আর কতখানি ক্লান্তি লুকিয়ে আছে। গোমতীজি আর কৈলাস রোজকার মতো এক থালাতেই খাবার খেলেন। সারাদিনের কথা বলতে বলতে মায়ের মন কিছুটা হালকা হয়ে গেল। ক্লান্তি এত বেশি ছিল যে কখন ঘুমিয়ে পড়লেন গোমতীজি নিজেও বুঝতে পারলেন না। কিন্তু যেমনই সকালের প্রথম আলো উঠোনে নামল, ওনার চোখ খুলে গেল, আর সেই সাথে ভেতরে এক নতুন সতেজতা, এক নতুন শক্তি ভরে এলো। উঠেই তিনি দেরি না করে কাজে লেগে পড়লেন। রান্নাঘরে ঝাড়ু মোছা, সবজি কাটা, চা বানানো, সব কিছু যেন সময়ের সাথে পাল্লা দিয়ে, কারণ আজ ওনাকে ঠিক 10টার মধ্যে কাজে পৌঁছাতে হবে। কৈলাস প্রায়ই দেরি করে উঠত, তাই গোমতীজি রাতেই ওকে বুঝিয়ে দিয়েছিলেন, আমি খাবার বানিয়ে বেরিয়ে যাব বাবা, তুই শুধু নিজের জলখাবার আর দুপুরের খাবার ফ্রিজ থেকে বের করে নিয়ে নিস। এখন ঘরের প্রতিটি কোণে ওনার চলাফেরার শব্দ ছিল, আর মনে এক হালকা আশাও। যেমনই গোমতীজি ঘরের সব কাজ শেষ করে বাইরে বেরোতে লাগলেন, রামনাথজি দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। চোখ লাল ছিল, রাগে ভরা। চল ভেতরে যা, কোনো দরকার নেই বাইরে কাজে যাওয়ার, আমার সম্মান কি মাটিতে মিশিয়ে দিবি তুই? তিনি সেই পুরনো রুক্ষ গলায় বললেন। গোমতীজি মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি যিনি প্রতিটি কথায় চুপ করে যেতেন, আজ না জানি কেন থামার বদলে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি আপনি চান যে আমি কাজে না যাই, তবে প্রতি মাসে আমাকে 10,000 টাকা দিয়ে দিন, যাতে কারো কাছে হাত পাততে না হয়। তারপর একটু থেমে সেই স্থিরতা আর দৃঢ়তার সাথে বললেন, আর যদি সেই সাহস না থাকে তবে আমার রাস্তা ছেড়ে দিন। রামনাথজির কাছে বলার মতো শব্দ অনেক ছিল, কিন্তু প্রথমবার ওনার জীব যেন থমকে গেল। তিনি এক মুহূর্তের জন্য থামলেন, আর একটু নরম কিন্তু সোজা সুরে বললেন, আর হ্যাঁ, খাবার বানিয়ে দিয়েছি, খেয়ে নেবেন, আমি সন্ধ্যা নাগাদ ফিরব। এটুকু বলে তিনি মাথায় আঁচল ঠিক করলেন, থলেটা নিলেন আর পেছন ফিরে না তাকিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। 2 দিন হয়ে গিয়েছিল গোমতীজির কাজে যাওয়া। শরীর ক্লান্ত হতো, কিন্তু মনের শান্তি ছিল। কিন্তু মঞ্জুর অনুপস্থিতি ওনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল। মিন্টু আর সিম্মির কলরব এখন শুধু স্মৃতিতে ছিল। উঠোন শুনশান ছিল, মন আরও বেশি। তিনি দরজার দিকে তাকালেন, যেন আশা ছিল মঞ্জু ফিরে আসবে। তিনি আবার ধীরে ধীরে হেমন্তের ঘরে গেলেন। বাবা, বৌমার সাথে একবার কথা বলিয়ে দে, ঘরটা বড় শুনশান লাগে। হেমন্ত নজর না সরিয়ে বলল, যখন আসার হবে চলে আসবে মা, আপনি বিশ্রাম করুন। গোমতীজি আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা, বৌমা আর বাচ্চাদের দিয়েই তো ঘর হয়। হেমন্ত দীর্ঘশ্বাস ফেলল আর চুপচাপ ফোন মেলাল। কিছুক্ষণ পর ওপাশ থেকে আওয়াজ এলো, কেন, আমার কথা মনে পড়ল? গোমতীজি নিচু স্বরে বললেন, বৌমা, তোকে আর বাচ্চাদের ছাড়া ঘরটা শুনশান লাগে, শুধু তুই বাড়ি ফিরে আয়। মঞ্জু রুক্ষভাবে জবাব দিল, এখন তো ফেরার ইচ্ছে নেই, যখন হবে তখন আসব। গোমতীজি ফোন রেখে দিলেন,
কিন্তু হাত তখনও কাঁপছিল। চোখের জল তিনি হেমন্তের কাছে লুকাতে চেয়েছিলেন, তাই ঝট করে ঘুরে বাইরে চলে এলেন আর উঠোনের কোণে রাখা পুরনো পালঙ্কে বসে পড়লেন। ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তারপর ধীরে আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে নিলেন, কারণ সকালে আবার ওনাকে তাড়াতাড়ি উঠে ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজেও যেতে হবে। দিনগুলো এইভাবেই কাটছিল। মঞ্জু যাওয়ার এখন 10 দিন হয়ে গেল। ফ্যাক্টরিতে দুপুরের সময় ছিল, খুব হইচই চলছিল। কেউ তুলো ভরছিল, কেউ টেডি সেলাই করছিল, কেউ বক্স গুনছিল। সেই কোণে নিজের জায়গায় বসে গোমতীজি খুব মন দিয়ে একটি ছোট গোলাপি টেডিতে তুলো ভরছিলেন। ওনার আঙুলগুলো এখন আরও জোরে চলতে শুরু করেছিল। যেমন যেমন দিন কাটছিল, ওনার কাজ আরও নিখুঁত হতে লাগল। গোমতী মা তুলো ভরায় ব্যস্ত ছিলেন যে তখনই সুপারভাইজার ওনার কাছে এলো আর হালকা হাসির সাথে বলল, গোমতী মা, আপনার ছেলের ফোন এসেছিল, বলছিল আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে। গোমতীজি অবাক হয়ে ওর দিকে তাকালেন, গলা কিছুটা ঘাবড়ানো ছিল। কেন, সব ঠিক আছে তো? সুপারভাইজার তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, অরে সব ঠিক আছে, আপনার বোন এসেছেন বাড়িতে, তাই ওনারা আপনাকে ডেকেছেন। এটা শুনতেই গোমতীজির মুখে এক অন্যরকম আভা চলে এলো, যেন ক্লান্ত নিঃশ্বাসে এক মিষ্টি হাওয়া এসে লাগল। তিনি হাসি মুখে বললেন, আচ্ছা, তবে কি আমি যেতে পারি? সুপারভাইজার হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম, আপনি যান আর আরামে দেখা করুন। গোমতীজি তাড়াতাড়ি নিজের আঁচড় ঠিক করলেন, আর যেমনই বাইরের দিকে বেরোলেন, ওনার চালে এক অন্যরকম গতি ছিল। বোনের সাথে দেখা করার ব্যাকুলতা ওনার মুখে পরিষ্কার ফুটে উঠছিল। যেমনই গোমতীজি বাড়ি পৌঁছালেন আর নিজের বোন শোভাকে দেখলেন, ওনার মুখে হাসি চলে এলো, আর তিনি খুশি হয়ে বললেন, অরে শোভা দিদি, আপনি কবে এলেন? যদি আগে বলতেন তবে আমি আজ কাজে যেতামই না। চলো, কোনো ব্যাপার নয়। আপনি বসুন আরামে, আমি আপনার জন্য সেই এলাচ দেওয়া চা বানিয়ে আনছি, যা আপনার পছন্দ। শোভাজি হালকা হাসির সাথে গোমতীজির হাত ধরে নিলেন আর বললেন, অরে চাটা ছাড়, আগে তুই এখানে বস তো, একটু জিরিয়ে নে গোমতী, এত কিসের দৌড়ঝাঁপ, আগে বস, আরামে কথা বলবো। অনেক দিন হয়ে গেল শুধু শুনেই আসছি তোর কথা ফোনে, আজ মন দিয়ে শুনব তোর কাছে। গোমতীজি একটু অপ্রস্তুত হলেন, কিন্তু দিদির গলায় যে আপন্নত্ব আর চিন্তা ছিল তা ওনাকে বসতে বাধ্য করল। তিনি ওনার পাশে বসতে বসতে বললেন, ঠিক আছে এবি, কিন্তু চা তো খাবেন না? গোমতীজি হাসি মুখে বললেন। শোভাজিও হাসতে হাসতে বললেন, অরে সেটা না খেয়ে তো যাব না। দুজনের চোখে চমক ছিল, ক্লান্তি, অভিযোগ, কষ্ট যেন কিছুক্ষণের জন্য পেছনে পড়ে গেল। গোমতীজি আর শোভাজি দুজনে ঘরে বসে নিজের মনের কথা বলছিলেন। আজ গোমতীজি মন খুলে হেসেছিলেন, আর অনেকদিন পর দুই বোন এই রকম একটা সময় পেয়েছিলেন কোনো বাধা ছাড়াই। ঘড়ির কাঁটা যখন 5-এ পৌঁছাল, তখন শোভাজি পার্স তুলে নিয়ে বললেন, আচ্ছা গোমতী, এবার আমি বেলাই। আর হ্যাঁ, কখনো তুইও আসিস, কিন্তু শুধু দেখা করতে নয়, আমার কাছে 2-4 দিন থাকার জন্য আসিস। গোমতীজি পরম আদরে ওনার হাতের তালু ধরলেন আর বললেন, নিশ্চয়ই দিদি, এবার নিশ্চয়ই যাব। যাওয়ার সময় শোভাজি ধীরে কিছু টাকা ওনার হাতের তালুতে গুঁজে দিলেন। গোমতীজি চমকালেন, ওরে দিদি, এ কি করছেন আপনি? কি দরকার ছিল? শোভাজি হেসে বললেন, কিছু আনিনি তোর জন্য, শুধু এটা ভেবে নে বোনের ভালোবাসা, রেখে দে। গোমতীজি বারবার বারণ করতে লাগলেন, কিন্তু অবশেষে বড় বোনের ভালোবাসার কাছে হারকে মানবে। বাধ্য হয়ে তিনি টাকাগুলো রেখে দিলেন, চোখে হালকা জল আর মুখে সত্যিকারের হাসির সাথে। দিন এইভাবেই কাটতে লাগল, আর মঞ্জু যাওয়ার 1 মাস হয়ে গেল। একদিন সকালে যখন গোমতীজি কাজে যাচ্ছিলেন, তখনই রাস্তায় শোনা এক পরিচিত আওয়াজ ওনাকে থামিয়ে দিল। গোমতীমা, একটু শুনুন তো। থমকে দেখলেন সামনে বিমলা দাঁড়িয়ে আছে, সেই পাড়ার বিমলা যে প্রায়ই বিয়ের সম্বন্ধ ঠিক করার কাজ করত। গোমতীজি বললেন, কি হয়েছে বিমলা? বিমলা হাসি মুখে বলল, গোমতীমা, একটি জরুরি কথা ছিল। আপনার ছেলে কৈলাসের জন্য একটি খুব ভালো সম্বন্ধ এসেছে, শুধু আপনি একবার মেয়েটিকে দেখে নিন, যদি পছন্দ হয় তবে কথা এগোব। গোমতীজি, যিনি সবসময় কৈলাসের বিয়ে নিয়ে ভাবতেন, এটা শুনতেই ওনার মুখে উজ্জ্বলতা ফিরে এলো। কি সত্যি বলছিস বিমলা? মেয়েটি কোথাকার, আর পরিবার কেমন? বিমলা একটু থেমে বলল, মেয়েটি রোহতকের, কিন্তু পরিবার খুব ভালো। মেয়েটি সুন্দরী আর গুছিয়ে সংসার সামলানোর মতো। মা বাবাও খুব সাধারণ মানুষ, আমি নিজে ওদের চিনি। গোমতীজির চোখে আশা জেগে উঠল। শুধু এটাই তো চাই, যে ঘরকে ঘর মনে করবে আর ছেলেকে আপন করে নেবে। বিমলা আরও বলল, কাল রবিবার, মন্দিরে মেয়ে পক্ষ আসছে, আপনিও কৈলাসকে নিয়ে ওখানেই চলে আসবেন। না কোনো আড়ম্বর, না কোনো ঝামেলা, শুধু 2-4টে কথা হবে। যদি কথা জমে যায় তবে একটা বড় চিন্তা দূর হয়ে যাবে। গোমতীজি হেসে বললেন, ঠিক আছে বিমলা, আমি নিশ্চয়ই আসব। ভগবান করুন এবার যেন কথা পাকাপাকি হয়ে যায়। বিমলা যাওয়ার সময় বলল,
দেখে নিয়েন গোমতীমা, এবার সম্বন্ধ পাকা হয়েই থাকবে। গোমতীজি এখন কাজে যাচ্ছিলেন, কিন্তু ওনার পায়ে এক অন্যরকম গতি, আর মনে খুশি ছিল। রবিবারের সেই সকালটা কিছু আলাদা ছিল। গোমতীজি সকালে তাড়াতাড়ি উঠে পুজো করলেন আর নিজের সবথেকে সুন্দর শাড়িটি পরলেন। কৈলাসও হালকা নীল পাঞ্জাবিতে, খুব সাধারণ কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। গোমতীজি মিষ্টির প্যাকেট আর একটি ছোট শগুনের খাম থলেতে রাখলেন আর বললেন, চল বাবা, এবার যা হবে ভালোই হবে। রাস্তা ভোর ওনার মন এক না বলা বিশ্বাসে ভরেছিল। কৈলাস একটু সংকোচে ছিল, কিন্তু মায়ের চোখের চমক দেখে ওর মুখেও হাসি চলে এলো। রিকশা মন্দিরের বাইরে থামল। গোমতীজি আর কৈলাস মন্দিরে প্রণাম করলেন। মন্দিরের পরিবেশ খুব শান্ত আর পবিত্র ছিল। হালকা রোদে মন্দিরের সিঁড়িগুলো চকচক করছিল। ফুলের গন্ধ আর ঘণ্টার আওয়াজ মনকে শান্তি দিচ্ছিল। যখন গোমতীজি আর কৈলাস মন্দিরের চত্বরে পৌঁছালেন, তখন সামনে মেয়ের বাবা মা আর সে নিজে সাধারণভাবে দাঁড়িয়েছিল, যেন সবকিছু আগে থেকেই ঠিক ছিল। সবাই একে অপরকে সম্মানের সাথে নমস্কার করল। গোমতীজি কৈলাসকে বললেন, গিয়ে কথা বলে আয়। মা, আপনার পছন্দ তো? আর আপনার পছন্দই আমার পছন্দ, কৈলাস হাসি মুখে বলল। কিছুক্ষণ পরেই গোমতীজি মিষ্টির প্যাকেট বের করলেন। মেয়েটিকে মুখ মিষ্টি করালেন আর হাসি মুখে শগুনের খামটি ধরিয়ে দিলেন। মেয়ের বাবাও কৈলাসের কপালে তিলক পরিয়ে দিলেন, নারকেল আর শগুনের টাকা দিলেন। কৈলাস ঝুঁকে নিজের হবু শ্বশুর শাশুড়ির পা ছল। এটা দেখে গোমতীজির চোখে খুশির জল চলে এলো। ওনার সব ক্লান্তি যেন সেই এক মুহূর্তে গায়েব হয়ে গেল। গোমতীজি আর কৈলাস যেমনই বাড়ি পৌঁছালেন, গলিতে বাচ্চাদের কলরব শোনা গেল। দরজা খুলতেই সামনে মিন্টু দৌড়ে এলো। মাটি মাখা মুখ, হাসি খুশি চোখ, আর পেছন থেকে সিম্মিও দৌড়ে এলো, কিন্তু একটু লাজুকভাবে। গোমতীজির চোখ ভরে এলো। মিন্টুকে কোলে তুলে তিনি বললেন, অরে তুই এসে গেছিস, আমার রাজা সোনা, ঠাকুমার জান। সিম্মি কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। গোমতীজি ওর কপাল চুমু খেলেন, আমার গুড়িয়াও এসে গেছে। কৈলাস পেছন থেকে দেখছিল, ওরও চোখ ভরে এলো। এতদিন পর ঘরে বাচ্চাদের কলরব শোনা যাচ্ছিল। গোমতীজি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, মা এসেছে কি? মিন্টু মাসুমভাবে বলল, হ্যাঁ ঠাকুমা, মাও এসেছে, বলছিল আজ থেকে আমরা এখানেই থাকব। গোমতীজির মন যেন শান্তি পেল। তিনি ওপরের দিকে তাকালেন, সম্ভবত ভগবানকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলেন। রাতের সময় ছিল, সবাই একসাথে ড্রয়িং রুমে বসেছিল। শুধু রামনাথজি রোজকার মতো নেশায় চুর হয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। আজ পুরো 1 মাস পর ঘরে হাসি খুশির পরিবেশ ছিল। মিষ্টির মিষ্টতা আর বাচ্চাদের আওয়াজ যেন ঘরটাকে আবার জ্যান্ত করে দিয়েছিল। হেমন্ত যখন হাত মুখ ধুয়ে নিজের ঘরের দিকে যেতে লাগল, তখনই গোমতীজি নিচু স্বরে বললেন, হেমন্ত বাবা, একটু এদিকে আয়, কিছুক্ষণ বস, কিছু কথা আছে। আর বৌমা, তুমিও এখানেই এসো, তিনি হাসি মুখে বললেন। কৈলাস তো আগে থেকেই সোফায় বসেছিল। ওর চোখে আশা আর হালকা ক্লান্তি দুটোই ফুটে উঠছিল। যখন সবাই একসাথে এসে বসল, তখন গোমতীজি ওদের দিকে তাকিয়ে চরম সন্তোষ আর স্নেহের সাথে বললেন, আমি আজ কৈলাসের সম্বন্ধ পাকা করে দিয়েছি। গোমতীজির কথা শুনতেই মঞ্জু একটু অবাক হয়ে বলল, তুমি আমাকে না জিজ্ঞেস করেই সম্বন্ধ পাকা করে দিলে? আমি কি এই ঘরের বউ নই? তারপর নিজেই হাসতে হাসতে বলতে লাগল, চলো ভালোই হয়েছে, এখন বিয়ের পর ঘরের কাজে একটু স্বস্তি পাব, নইলে সবকিছু আমারই ঘাড়ে ছিল। তারপর হঠাৎ যেন ওর চোখে চমক খেলে গেল আর বলল, শুনুন, আমি আমার দেওরের বিয়েতে পার্লার থেকে সেজে আসব, অন্তত 4টে নতুন শাড়ি নেব, বড় টিপ, ঝুমকো, সবকিছু ম্যাচিং। হেমন্ত আর কৈলাস একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল। গোমতীজি শুধু ওদের কথা শুনে হাসছিলেন। ওনার মুখে সন্তোষ ছিল, যাকে মন বলছিল এখন সব ঠিক হচ্ছে। সময় সত্যি ডানা লাগিয়ে উড়ে চলছিল। কৈলাসের বিয়ের তারিখ এগিয়ে আসছিল, কার্ড বিলি হয়ে গিয়েছিল, আর ঘরে সব দিকে জৌলুস ছিল। হেমন্ত আর মঞ্জুও এখন প্রস্তুতিতে যোগ দিয়েছিল। কিন্তু এই সব কিছুর মাঝে গোমতীজির চোখে একটা না জানা ভয় ছিল, সোনার গয়না যা এখনও তৈরি হয়নি। বাকি সব খরচ তো কৈলাস কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিল, কিন্তু এখন এক সন্ধ্যায় যখন গোমতীজি ওনার স্বামীর সাথে কথা তুললেন, কি গো, এখন তো শুধু গয়নার কথা বাকি আছে। আপনিও কিছু সাহায্য করুন না, শেষ পর্যন্ত ছেলের বিয়ে। রামনাথজি, যিনি বরাবরের মতো নেশায় চুর ছিলেন, খিটখিট করে বললেন, গয়না টয়না কি তোর বাপও দিয়েছে নাকি? যা, যেখান থেকে টাকা এনেছিলিস সেখান থেকেই যা। ওনার তেতো কথা শুনে গোমতীজির চোখ ছলছল করে উঠল। তিনি চুপচাপ আঁচল দিয়ে চোখের জল মুছলেন আর রান্নাঘরের দিকে চলে গেলেন। ওনার মনে পড়ল, টেডি বিয়ারের ফ্যাক্টরিতে গত 2 মাস ধরে কামাই না করে কাজ করে তিনি 10,000 টাকা জমিয়েছিলেন। প্রতিটি টাকা খুব দামি ছিল,
কিন্তু গয়নার জন্য এখনও প্রায় 1.5 লাখ টাকা আরও প্রয়োজন ছিল। ওনার সেই পুরনো শ্যামা কাকির কথা মনে পড়ল, যার কাছ থেকে আগেও টাকা নিয়েছিলেন আর সততার সাথে শোধ করেছিলেন। পরের দিন সকালে কাজে যাওয়ার আগে গোমতীজি কাকির বাড়ি পৌঁছালেন। শ্যামা কাকি তুলসীতলায় জল দিচ্ছিলেন। গোমতীজি হাত জোর করে বললেন, আবার আপনার সাহায্য চাই। কৈলাসের বিয়ে, কিছু টাকা প্রয়োজন ছিল, কিন্তু এবার 1.5 লাখ। শ্যামা কাকি একবার গোমতীজির চোখের দিকে তাকালেন, যেখানে চিন্তা, সম্মান আর বাধ্যবাধকতা তিনটেই পরিষ্কার ফুটে উঠছিল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, জানি তুই টাকা ডুবিয়ে দেওয়ার মতো নোস, দিয়ে দেব, কিন্তু এবার সুদ 5 নয় 6% লাগবে। গোমতীজি নজর নামিয়ে নিলেন, তারপর ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে কাকি, আপনি যেমন বলেন। শ্যামা কাকির থেকে টাকা নিয়ে যখন গোমতীজি বাড়ি পৌঁছালেন, তখন যেন ওনার মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। তিনি ধীরে আলমারির লকার খুললেন আর কাপড়ে জড়িয়ে রাখা টাকাগুলো ভেতরে সযত্নে রাখলেন। তারপর পাশেই বসে থাকা কৈলাসকে ডাক দিলেন, বাবা, টাকা নিয়ে এসেছি শ্যামা কাকির থেকে, কিন্তু উনি 6% সুদে দিয়েছেন। কৈলাস তৎক্ষণাৎ বলল, মা তুমি চিন্তা করো না, সুদও সময়ে যাবে আর জলদি পুরো টাকা শোধও করে দেব, তুমি শুধু নিশ্চিন্ত থাকো। আর তারপর সেই দিনটিও এসে গেল, যখন গোমতীজি নিজের বৌমাকে ধুমধাম করে নিজের বাড়ি নিয়ে এলেন। ঘর সেজেছিল, মন সেজেছিল, আর মায়ের মন যেন সব খুশি কুড়িয়ে বসেছিল। কুসুমও খুব খুশি ছিল। শেষ পর্যন্ত ওর প্রিয় ভাইয়ের বিয়ে ছিল, আর এখন ঘরে আরও একজন ওর বৌদি এসে গিয়েছে। বিয়ের পরের রাত ছিল। ঘরে এখনও অতিথিদের আসা যাওয়ার ক্লান্তি আর এক হালকা নিস্তব্ধতা ছেয়েছিল। গোমতীজি ক্লান্ত হয়ে উঠোনে বসেছিলেন। তখনই ওনার নজর কৈলাসের ওপর পড়ল, আর তিনি ভালোবেসে বললেন, যা বাবা, তোর কোণে অপেক্ষা করছে, এখন নিজের ঘরে যা। কৈলাস মায়ের কথায় হালকা হাসি দিল আর নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে পৌঁছে দেখল রুচি, ওর নতুন বউ, চুপচাপ সেজেগুজে বসেছিল। কৈলাস ধীরে বলল, ক্লান্ত হয়ে যাওনি তো রুচি? আজ সবাই তোমারই প্রশংসা করছিল, বলছিল এত সুন্দর বউ কোত্থেকে আনলে। আর জানো, মাও খুব খুশি। রুচি শুধু মাথা নিচু করল। কৈলাস ওর হাত নিজের হাতে নিল আর এগিয়ে গিয়ে বলল, এখন তো তুমি আমার জীবনের সাথী, আমরা দুজনে মিলে এই ঘরটাকে আরও সুন্দর বানাবো। রুচি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর শব্দগুলো আটকে আটকে জড়িয়ে যাচ্ছিল, তোতলাতে লাগলো যেন, জীব ওর সাথ দিচ্ছিল না। কৈলাসের মুখ এক মুহূর্তে বদলে গেল। সে থমকে গেল। এ কি বলছো রুচি? পরিষ্কার বলো না। রুচি আবার কিছু বলার চেষ্টা করল, কিন্তু এবারও সেই তোতলামি, সেই ভাঙা শব্দ। কৈলাস এবার বুঝে গিয়েছিল রুচি কথা বলতে পুরোপুরি সক্ষম নয়। ওর ঠোঁট শুকিয়ে গেল, সে একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ সে রুচির দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, রুচির তোতলা আওয়াজ শুনে কৈলাস থমকে গিয়েছিল, কিন্তু সে কি এখন এই সম্পর্কটা টিকিয়ে রাখবে, নাকি দেবে নিজের স্ত্রীকে ডিভোর্স? আর যখন গোমতী মাই সত্যটা জানতে পারবেন, ওনার মন কি আরও একটা ধাক্কা সইতে পারবে, নাকি এবার চিরকালের জন্য ভেঙে যাবে? ওদিকে শ্যামা কাকিও বলে গিয়েছিলেন, যদি 10 তারিখে টাকা না পাওয়া যায় তবে এবার আমি ছাড়ব না। বন্ধুরা, এখন কি গোমতী মায়ের সম্মানের সাথে ওনার ঘরও বাজি লেগে যাবে? আর গোমতী মায়ের দুঃখের কি কখনো শেষ হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন। ক্ষমা চাইছি, কাহিনী দীর্ঘ হওয়ার কারণে আমাদের এটিকে 2টি ভাগে ভাগ করতে হলো। পরের কাহিনী আমরা জলদি আপনাদের জন্য এই বুধবার সকাল 11:10 নিয়ে আসব। আপনাদের এই কাহিনী কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে এই বুধবার এই কাহিনীর 2য় ভাগে। ততক্ষণ নিজের আর নিজের আপনজনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।